আগামী 16 ডিসেম্বর দেশে আসলে কি হচ্ছে, বাট চালু হলে আমাদের কি হবে, প্রবাসীদের কি হবে, দেশের স্টুডেন্ট জনগণের কি হবে, তারা কিভাবে 59% ট্যাক্স সহ ফোন কিনবে, এই মানুষগুলো কি আসলেই আদৌ ফোন কিনতে পারবে? এরপর আপনারা এই অযাচিত ট্যাক্স করে সিন্ডিকেটকে সুবিধা দিবেন, তাইলে এই দেশ পিছনে পড়ে যাবে। আমরা সচরাচর জানি যে 16 ডিসেম্বর মানেই আমাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এ জাতীয় সরকারি বন্ধ, বাট এবার বাংলাদেশে নতুন কিছু হচ্ছে। এই 16 ডিসেম্বরে এনইআইআর সিস্টেম চালু হওয়ার কথা বলতেছে বিটিআরসি থেকে। এখনো চালু হবে কিনা কনফার্ম না, তবে সম্ভাব্য সমস্ত নিউজেই এটা চালু হবে সেটাই বলতেছে। বাট চালু হলে আমাদের কি হবে, প্রবাসীদের কি হবে, দেশের স্টুডেন্ট জনগণের কি হবে, সেটা নিয়ে আসলে কিছু কথা। যেমন ধরেন যে দেশে যারা রেমিটেন্স পাঠায় সেটা দেশের চাকা সচল রাখতেছে, আজকে তাদের উপরেই সব থেকে বড় জুলুম হচ্ছে। তাদের গাম জড়ানো টাকায় দেশে থেকে আপনি বেতন নিয়ে নিজের শখ পূরণ করবেন, কিন্তু সেই হতভাগা প্রবাসী শখ পূরণ করবে অথবা তার পরিবারের শখ পূরণ করবে একটা ফোন, আইফোন বা যে কোনো ফোনের মাধ্যমে, সেখানে আপনি 59% ট্যাক্স বসিয়ে দিচ্ছেন। আমরা নাকি যাদের টাকায় আমাদের দেশ সচল আছে তাদের উপরেই এভাবে জুলুম করতেছি। আসলে কি এই হতভাগা প্রবাসীদের জন্য এটাই প্রাপ্য ছিল? আচ্ছা, একজন প্রবাসী কেন দেশে আসার সময় তার সাথে নিজের ব্যবহারের বাইরে তার পরিবারের জন্য 2-3টা নতুন ফোন আনতে পারবে না? এটা কেন পারবে না? এই প্রবাসীরা তো দেশের জন্যই সবকিছু করতেছে। 5 বছর পরে দেশে আসে, পরিবারের এবং আত্মীয় স্বজনের অনেক চাহিদা থাকে, বন্ধু বান্ধবের চাহিদা থাকে একটা ফোন নিয়ে আসার জন্য, অনেকে টাকা পাঠাই এখান থেকে ফোন নিয়ে আসার জন্য। তো এরা কেন পারবে না? এভাবে প্রতিবন্ধকতা কেন সৃষ্টি করা হচ্ছে তাদের উপরে? আচ্ছা, ধরেন একজন প্রবাসী বিদেশ থেকে দেশে আসবে, তার বন্ধু তার পরিচিত বা ফ্যামিলির জন্য একটা ফোন দিয়ে দিবে তার কাছে। সে যদি দেশে আসার পরে তার পাসপোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, এখন ওই বন্ধুর পরিবারের ফোন কিভাবে তার পাসপোর্টের সাথে রেজিস্ট্রেশন করবে? এই জটিলতাগুলো আছে। এই জটিলতায় আসলে কেন যে প্রবাসীদেরকে ফেলানো হচ্ছে এটাই বুঝে আসতেছে না। আমার মনে হয় প্রবাসীরা এটা মেনে নিবে না। আপনাদের কথা অনুযায়ী ধরে নিলাম প্রবাসীরা টাকাওয়ালা, প্রবাসী মানেই টাকাওয়ালা। তো দেশের মানুষ কি করবে? দেশের যে সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, তাদের কি হবে? তাদের ফোন কেনায় যদি আপনি 59% ট্যাক্স বসাই দেন, এই মানুষগুলো কি আসলেই আদৌ ফোন কিনতে পারবে? দেশের যে স্টুডেন্টরা আছে আজকে তারা অনেক বেশি জানে, অনেক কনফিগারেশন জানে। ওরা প্রত্যেকটা ফোনেরই কি কনফিগারেশন আছে এইসব দেখে শুনে তারা ফোন কিনে। এই স্টুডেন্টদের কি হবে? আজকে এদের চাহিদার যত ফোন আছে এর মধ্যে অধিকাংশ ফোন বাংলাদেশে নাই। যেমন ধরেন অ্যাপেলের আইফোন নাই, গুগলের পিক্সেল ফোন নাই, জনপ্রিয় মোটরোলা নাই, আইকিউ নাই, নাথিং ফোন নাই, এই জাতীয় ফোনগুলো নাই। এছাড়াও জনপ্রিয় অনেক ফোন আছে যেগুলো দেশে নাই। এই যে স্টুডেন্টরা কম দামে একটা ফোন কিনতে পারতো, এখন যদি এনইআইআর সিস্টেমটা চালু হয়, এই ব্র্যান্ডগুলো কিভাবে কিনবে? এই ব্র্যান্ডগুলো তো দেশে তৈরি হচ্ছে না। দেশে যারা অ্যাসেম্বল করতেছে বলতেছে দেশে তো আসলে অ্যাসেম্বলও হয় না। যেটা হয় এটা হয়েছে যে পার্টসগুলো আলাদা আলাদা এনে এটা ফিটিং করে দেশে ছাড়তেছে। এখানে ফ্ল্যাগশিপ কোনো ফোন অ্যাসেম্বল হয় না। আপনি খোঁজ নেন বাংলাদেশের কোনো ফ্যাক্টরিতে ফ্ল্যাগশিপ কোনো ফোন অ্যাসেম্বল হয় না। যেই ফোনগুলো আমাদের স্টুডেন্টরা ইউজ করে, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ইউজ করে, এই জাতীয় ফোন বাংলাদেশে অ্যাসেম্বল হয় না। তার মানে ওই ফোনগুলো তো বাহির থেকে ইম্পোর্ট করতে হবে। এখন একটা স্টুডেন্ট, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টের আই ইনকাম কিসের? তারা কিভাবে 59% ট্যাক্স সহ ফোন কিনবে? এদের জন্য আসলে কি নীতিমালা রাখতেছেন? আমাদের দেশের মানুষ তো এত উন্নত না, নিম্ন মধ্যবিত্ত একটা দেশ। এ দেশের মানুষ কি আসলেই 1 লাখ টাকার ফোনের সাথে 59% ট্যাক্স দিয়ে ফোন কিনতে পারবে? এই যে আইফোন 17 প্রো ম্যাক্স, এই ফোনটা অফিসিয়াল ফোন 2,50,000 টাকায়। এখন এটা লোকালি সেল হইতেছে 1,50,000 টাকায়। এখন এটা কি 2,50,000 টাকায় কেনার আসলেই সুযোগ বাংলাদেশের মানুষের আছে? যাদের আছে তারা আসলে কিভাবে টাকা কামায় আল্লাহ ভালো জানে। যাই হোক, এই বিষয়ে কথা বলতে চাইতেছি না। তবে বাংলাদেশের মানুষের জন্য 59% ট্যাক্স যথেষ্ট বেশি, এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে না, কেউ মেনে নিবে না। এই জন্য এখনো সময় আছে, চিন্তা করেন কি করবেন। এরপর আপনারা এই অযাচিত ট্যাক্স করে সিন্ডিকেটকে সুবিধা দিবেন। সিন্ডিকেট নিজেদের ইচ্ছে মতো প্রফিট করবে, এই প্রফিট করে করে বাংলাদেশে সেল করবে। প্রত্যেকটা কোম্পানি মিনিমাম 30-40% প্রফিট ছাড়া ফোন সেল করে না। আমাদের মতো যারা সেলার আছি তারা হয়তো বাহির থেকে একটা প্রোডাক্ট এনে সর্বোচ্চ 1-2 হাজার টাকা প্রফিট করে সেল করে দেই, আমাদের কোনো মাধ্যম নাই। কিন্তু কোম্পানির 30-40% প্রফিট যে করে করাও লাগবে, কারণ তাদের বড় বড় অ্যাম্বাসেডর, বড় বড় সেলিব্রিটি দিয়া তারা অ্যাড করানো লাগে। একটা প্রোডাক্ট ধরেন বাংলাদেশে একদম সর্বনিম্ন মডেলের কোনো প্রোডাক্ট যদি লঞ্চ করে বড় কোনো হোটেলে, রেস্টুরেন্টে, এরা প্রোগ্রাম করে ওখানে কোটি কোটি টাকা খরচ করে লঞ্চ করা লাগে। পাশাপাশি ওদের অনেক ধরনের ব্র্যান্ডিং খরচ আছে, যার দরুন এরা 30-40% প্রফিট না করে সেল করতেও পারে না। বাট
যারা লোকাল সেলার আছে তারা বাহির থেকে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করে 1-2 হাজার টাকা প্রফিট করে সেল করে দিতেছে। এই যে একটা প্রতিযোগিতামূলক বাজার, এই বাজারকে সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই সিন্ডিকেটের হাতে যদি তুলে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ মেনে নিবে না। এরপরে দেখেন এই সিন্ডিকেট আসলে কি করে রাখছে, আপনারা আসলে জানেনও না সিন্ডিকেট কি করে রাখছে। যেমন ধরেন আমি বা আপনি 59% ট্যাক্স দিয়েও কোয়ান্টিটি আকারে ফোন আনতে পারবেন না। ধরেন আপনি 500 পিস স্যামসাং S25 আলট্রা দেশে নিয়ে আসবেন ট্যাক্স দিয়া, 59% ট্যাক্স সরকারকে দিয়ে নিয়ে আসবেন, সেটাও পারবেন না। কারণ এখানে আবার এনওসি লাগবে। এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট, মানে ওই কোম্পানির, যেই কোম্পানির ফোন আপনি দেশে আনবেন, ধরেন স্যামসাং এর ফোন আনবেন, স্যামসাং থেকে আপনি অনুমতি নেওয়া লাগবে। এখন আপনার কি মনে হয় স্যামসাং অনুমতি দিবে আপনাকে 500 পিস ফোন আনার? ওপ্পো, ভিভো এরা দিবে না। তাহলে কি হয়েছে, আপনি ট্যাক্স দিয়েও বিজনেস করতে পারবেন না বা ফোন সেল করতে পারবেন না। এইভাবে যদি চলতে থাকে, এই সিন্ডিকেট নিজেদের মতো করে প্রাইস করবে, এই প্রাইস অনুপাতে গোলামের মতো বিক্রি করা লাগবে দেশের দোকানদাররা, পাশাপাশি ওই গোলাম হয়েই কাস্টমাররা কিনতে হবে, কোনো কথা বলতে পারবে না। এখন আসি এনইআইআর এই সিস্টেম নিয়ে। আমরা অবশ্যই চাই এনইআইআর চালু হবে বাংলাদেশে, তবে চালু হওয়ার আগেও বেশ জটিলতা আছে। আমার হাতে দুইটা ফোন আছে, এই যে একটা আইফোন 17 প্রো ম্যাক্স আর একটা আইফোন 16 প্রো ম্যাক্স। আমি একটু সিরিয়ালগুলো দেখে, হ্যাঁ, মডেল নাম্বার, এই যে মডেল নাম্বার এম দিয়ে শুরু, এটার মডেল নাম্বার এন দিয়ে শুরু। এম দিয়ে শুরু মানে অ্যাপেলের নতুন ফোনগুলো এম দিয়ে শুরু হয়। এম দিয়ে শুরু মানে রিপ্লেসমেন্ট ইউনিটগুলো হয়। রিপ্লেসমেন্ট ইউনিট কোনগুলা? ধরেন এই এম সিরিজের ফোনটা আমি নতুন কিনছি, এই ফোনটাতে কোনো ইস্যু হয়েছে, আমি অ্যাপেলের সার্ভিস সেন্টারে পাঠাইলে ওরা আমাকে রিপ্লেসমেন্ট করে আরেকটা ডিভাইস দিবে। এখন রিপ্লেসমেন্ট করে আরেকটা ডিভাইস দিলে তো এটা নতুন ডিভাইস আসছে, এটার আইএমইআই চেঞ্জ। আমি এই ফোনটা তো 59% ট্যাক্স দিয়ে কিনছি গভর্নমেন্ট থেকে, ধরেন 59% ট্যাক্স দিয়ে কিনছি। এখন এটাতে প্রবলেম হয়ে গেছে, এটা রিপ্লেসের জন্য পাঠাইছি, আমাকে আরেকটা ফোন দিয়ে দিছে, অ্যাপেল তো দিয়ে দিছে। এখন এটাতে নতুন আইএমইআই, এখন কি এটাতে আমি আবার নতুন করে ট্যাক্স দিব? তার মানে একটা ফোনে কি আমি দুইবার ট্যাক্স দিব? এটার আসলে নীতিমালা কি করছে এটা আমরা এখনো পরিষ্কার না। পাশাপাশি যেমন ধরেন বাংলাদেশের অফিসিয়াল স্টোর থেকে ধরেন আমি একটা ফোন কিনছি, স্যামসাং এর স্টোর থেকে একটা ফোন কিনছি, S25 আলট্রা কিনছি, এটা 1 বছর পরে মাদারবোর্ডে ইস্যু হয়েছে। এখন মাদারবোর্ড চেঞ্জ করা লাগবে, না হলে তো চালু করতে পারবো না, ইউজ করতে পারবো না। এখন মাদারবোর্ড চেঞ্জ করলেই তো আইএমইআই চেঞ্জ হয়ে যাবে। তখন আমি তো এটা 1 বছর পার হওয়ার পরে আমি বাইরে থেকে করাতে হইতে পারে, অথবা স্যামসাং থেকে করালাম। এখন স্যামসাং কি ওই 59% ট্যাক্স আবারও এটার মধ্যে দিবে, অথবা আমি কি আমার এই ফোনে আবারও 59% ট্যাক্স দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে? এগুলোর আসলে নীতিমালা কি হয়েছে আমরা আসলে পরিষ্কার না। এই জন্য এনইআর সিস্টেম নিয়ে সেটা আমরা আসলে এখনো বুঝতে পারছি না কি হবে। পাশাপাশি সারা পৃথিবীতে এখন জনপ্রিয় ইউজড ফোনের জনপ্রিয়তা সারা পৃথিবীতে যেমন আছে, বাংলাদেশেও আছে। এখন এই ইউজড ফোনগুলো আসলে বাংলাদেশে কিভাবে ঢুকবে, কত পার্সেন্ট ট্যাক্স দিয়ে ঢুকবে? যেমন ধরেন নতুন গাড়ি ঢুকলে 300% ট্যাক্স, রিকন্ডিশন গাড়ি মানে ইউজড গাড়ি ঢুকলে এটার জন্য আলাদা ট্যাক্স নীতিমালা আছে। এখন ইউজড ফোনের ট্যাক্স নীতিমালা দেশে আছে কিনা, হবে কিনা, না হলে এগুলো কিভাবে সেল হবে বাংলাদেশে? এই যে ইউজ ফোন সেল হচ্ছে, এই মার্কেটের কি হবে? পাশাপাশি গ্রাহক যে কম দামে ফোন পাচ্ছিল, ধরেন স্টুডেন্টরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বেশিরভাগই এরা কনফিগারেশন যেহেতু বুঝে, দাম অনুযায়ী ভালো কনফিগারেশনের ফোন খুঁজে, সেটা ইউজড ফোনই মিলে। এখন এই ইউজড ফোন তারা কিভাবে কিনবে, কোন নীতিমালায় কিনবে, এগুলা এখনো কোনো পরিষ্কার না। আমরা চাই এনইআইআর সিস্টেম চালু হবে, তবে একটা পূর্ণাঙ্গ রূপরেখা দেওয়ার পরে চালু হবে। ট্যাক্স নীতিমালা কি হবে, ইউজড ফোনের নীতিমালা কি হবে, একটা ফোন রিপ্লেসমেন্ট হয়ে আসার পরে ওই ফোনটার ট্যাক্স নীতিমালা কি হবে, রেজিস্ট্রেশন নীতিমালা কি হবে, এই সমস্ত পূর্ণাঙ্গ একটা রূপরেখা আগে দেওয়া হোক, তারপরে এনইআইআর সিস্টেম চালু হোক। আমরা অবশ্যই সাধুবাদ জানাই, আমরা অবশ্যই বাংলাদেশের পক্ষে, আমিও চাই, আপনারাও চান, অবশ্যই সবাই বাংলাদেশের পক্ষে থাকি। বাংলাদেশটাকে আমরাই এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য আমরা সকলে মিলেই বাংলাদেশের পক্ষে কাজ করা লাগবে। আমরা প্রত্যেকেই চাই এই ট্যাক্স দিয়ে বিজনেস করার জন্য। এই জন্য একটা সহনশীল ট্যাক্স হোক, যে কোনো পর্যায়ে। আমরা মোবাইল বিক্রি করতেছি, এখানেও ট্যাক্সটা সহনশীল হোক, কারণ এটা এখন আর বিলাসী প্রোডাক্ট না, এখন নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে, প্রত্যেক মানুষের দরকার হয়ে গেছে। পাশাপাশি যদি উন্নত প্রযুক্তি উন্নত দেশের মতো হইতে চাই, এই প্রযুক্তিতে আমাদের আগাইতে হবেই। এই প্রযুক্তি থেকে আমাদেরকে যদি এই ট্যাক্সের দোহাই দেওয়া পিছনে সরাই দেন, তাইলে এই দেশ পিছনে পড়ে যাবে। এই জন্য এখনই সময় বাবার, লম্বা সময় আছে বাবার, আরো ভাবেন,
কি করা যায়, কিভাবে করা যায়। আমরা আপনাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই, আপনাদের পক্ষে আছি। দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে।